বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দকে রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার সাথে তোমরা যেভাবে যোগাযোগ করতে পারো সেটা হলো আম দেখো এখানে আমার ইমেইল নাম্বার দেওয়া আছে। তোমরা আমাকে ইমেইল করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ইমেইল নাম্বারটি হলো rabia.shiuli@gmail.com। তাছাড়া আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি প্রতিটি ক্লাস আপলোড দিয়ে থাকি। সেই ইউটিউব চ্যানেলে তোমরা আমার পূর্বের ক্লাসগুলো এবং বর্তমান যে ক্লাস আ সেটা পাবে এবং পরবর্তী সময়ে যে ক্লাসগুলো আমি নেব সেখানে সবগুলো ক্লাস একসাথে আ তোমরা পেয়ে যাবে। তো এইজন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলেই আমার যে প্রত্যেকটা ক্লাস আমি নিব সেই ক্লাসগুলোর আপডেট তোমরা ইজিলি পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যদি প্রশ্ন সম্পর্কে বা আমার যে ক্লাস সেই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো আ মানে কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমি যখন আমাদের রামপাল কলেজের যে পেজ আছে সেই পেজে যখন আমি পোস্ট করব, সেই পোস্টের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা তোমাদের অভিমত জানাবে বা জানার যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে সেখানে প্রশ্ন করবে। আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে যাদের জন্য আমার এই ক্লাসটি আমি তৈরি করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্রছাত্রী। আমি আজ তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়। এখানে আমি ইয়ার লিখেছি ১ম বর্ষ এবং ২য় বর্ষ। হ্যাঁ, এটা লেখার পেছনে একটা কারণ আছে। যেহেতু আ ১ম বর্ষে যারা আছো, তারা কিছুদিন পরেই মানে ১০ই ডিসেম্বর থেকে তোমাদের যে অনলাইন ভিত্তিক ১ম মিড টার্ম পরীক্ষা, সেটা শুরু হয়ে যাচ্ছে। যে কারণে এই ক্লাসটি আমি এত বেশি গুরুত্ব দিচ্ছি না তোমাদের। তবে তোমাদের আ ওই পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে, ওই পরীক্ষাটা শেষ মানে ১ম মিড টার্ম পরীক্ষা। ১ম মিড টার্ম পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তখন তোমরা এই ক্লাসটি করবে। যে কারণে এটি আমি একাদশ এবং দ্বাদশ ২ টা শ্রেণীর জন্যই আ তৈরি করেছি। তবে এখন বেসিক্যালি আমি যে ক্লাসটা নিব, সেটা আমি আমাদের যে ২য় বর্ষে যারা আছো, তাদেরকে লক্ষ্য করেই করেছি। এখানে আমি আজকে তোমাদের পড়াবো ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ২য় পত্র। তবে এই পড়ানোর আগে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের আম ৪র্থ যে মিড টার্ম পরীক্ষা, সরি ৪র্থ আ সেমিস্টার পরীক্ষা। কেননা তোমরা তো ৪র্থ মিড টার্ম পরীক্ষা দিয়ে দিয়েছ। তোমাদের রেজাল্টও কিন্তু আ দিয়ে দিবে তোমার ১০ তারিখে। তাহলে আমরা আম এখন আ যেটা নিয়ে আলোচনা করব ১ম এ সেটা হলো তোমাদের এই ৪র্থ সেমিস্টার পরীক্ষার সিলেবাস। কারণ যখন তুমি একটা বিষয়ে প্রিপারেশন নিতে যাবে, তখন অবশ্যই তোমাকে আগে জানতে হবে যে তোমাকে কি করতে হবে, তাই না? তোমার প্ল্যানটা কি? এবং তোমাকে কি করতে হবে? সে কোনো কাজ করার আগে অবশ্যই এটা তোমার জানা দরকার। তো আমরা যেহেতু ৪র্থ সেমেস্টারের জন্য প্রিপারেশন নেব, তাহলে আমরা মানে আমাদের আ জানা এটা ফরজ কাজ যে আমাদের সিলেবাস কি বলেছে বা আমাদের কতটুকু পড়তে হবে এবং কিভাবে আ উম আমাকে এই সিলেবাসটা শেষ করতে হবে। তো সেই বিষয়ে আমাদের ১ম থেকেই একটা প্ল্যান করা দরকার। যে কারণে আজকে আমি তোমাদের সাথে শুধু সিলেবাস নিয়েই আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। এই হলো আমাদের ৪র্থ সেমিস্টার পরীক্ষার সিলেবাস। এখানে তোমাকে পরীক্ষার জন্য
প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ২ টা থেকেই প্রশ্ন করা হবে। প্রথম পত্র থেকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হলো ৩য় অধ্যায়। ৩য় অধ্যায়ের শিরোনাম হলো খোলাফায়ে রাশিদিনের যুগ। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে ৪ জন খলিফা মুসলিম জাহানের খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন, সেই যুগটা সম্পর্কে আমরা পড়ব। তারপর ২য় পত্র থেকে আমরা পড়ব ৫ম অধ্যায় এবং ৬ষ্ঠ অধ্যায়। ৫ম অধ্যায় থেকে আমরা পড়ব আ উম আ বাংলার যে ইতিহাস, সেই বাংলার ইতিহাস সম্পর্কে জানব। আর ৬ষ্ঠ অধ্যায় থেকে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে জানব। তাহলে আজকে আ আমরা আ যে বিষয়টা এখন তোমাদের সামনে মানে তোমাদের সাথে ডিসকাস করব আমি, আ সেটা হলো তোমার ৫ম অধ্যায় থেকে আমাদের আসলে কি, কি পড়তে হবে? অর্থাৎ বাংলার ইতিহাস থেকে আমাদের কি, কি পড়তে হবে, কি, কি জানতে হবে, সেই বিষয়টা আমরা আজকে জানব। এখানে ৫ম অধ্যায়ে বলা হয়েছে বাংলার ইতিহাস, ব্র্যাকেটে বলা হয়েছে পাকিস্তান আমল। তো কখন থেকে শুরু হয়েছে পাকিস্তান আমল সেই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। দেখো, একসময় আমাদের যে এই বাংলাদেশ, সেটার নাম কিন্তু বাংলাদেশ ছিল না। সেটা একসময় তোমার কি ছিল? এটার নাম ছিল পূর্ব বাংলা। এখানে যখন তোমাদের বলা হবে পূর্ব বাংলা সম্পর্কে, তখন তোমরা হয়তো বুঝতে পারবে না। তাই আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। দেখো, আমাদের আজকের এই যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার এরকম ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তবে এই স্বাধীনতা অর্জনের পিছনে তোমার অনেক ইতিহাস জড়িত আছে। আমাদের এই যে বাংলা, সেটা তোমার অর্থাৎ বাংলাদেশ, এই বাংলাদেশটা একসময় ভারত উপমহাদেশের অংশ ছিল। এই ভারত উপমহাদেশ মূলত গঠিত ছিল, বর্তমান যে পাকিস্তান আছে সেই পাকিস্তান, বর্তমান ভারত এবং বর্তমান বাংলাদেশ, এই ৩ টা দেশকে একত্রে তখন বলা হতো ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ তোমার একসময় ঔপনিবেশিক শক্তি, অর্থাৎ এখন যে ব্রিটেন আছে, সেই ব্রিটেনের অধীনে ছিল একসময় তোমার এই ভারত উপমহাদেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ সরকার তোমার এই ভারত উপমহাদেশকে ২ টি ভাগে বিভক্ত করে ২ টি দেশকে স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। তার মধ্যে একটি দেশ হলো যে বর্তমান ভারত তোমরা দেখতে পাচ্ছ, সেই ভারত। আরেকটি হলো পাকিস্তান। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান হলো, ভারত হলো, তাহলে আমরা বাঙালিরা কোথায়? বাংলাদেশ কোথায়? তাই না? তো শোনো, বাংলাদেশ আসলে তখনও সৃষ্টি হয়নি। বাংলাদেশ নামের জন্ম হয়েছে ১৯৭১ সালে। কিভাবে হয়েছে সেটা আমরা পড়ব এই অধ্যায়ে। তবে তার আগে দেখো পাকিস্তান কিভাবে আ বাংলাদেশ হলো, সেই কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। যখন তোমার ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হয়েছিল, তখন জন্ম হয়েছিল ২ টি স্বাধীন রাষ্ট্রের। একটি পাকিস্তান, অন্যটি ভারত। এবং এই পাকিস্তান তোমার ২ টি ভাগে বিভক্ত ছিল। একটি যে বর্তমান পাকিস্তান, সেই পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। আর বর্তমান যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, এই বাংলাদেশটাকে আগে বলা হতো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা। তো এই পূর্ব বাংলার অধিবাসী ছিলাম বর্তমান যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, সেই বাংলাদেশের নাগরিকগণ। তাহলে বুঝতে পেরেছ তোমরা আসলে আম বাংলা এবং বাংলা, পাকিস্তান, ভারত কোনটা ছিল। তো দেখো, এই যে ১৯৪৭ সালের আম তোমার ২ টি দেশের জন্ম হলো, একটি পাকিস্তান, একটি ভারত। তখন কিন্তু তোমার এই যে ১৯৪৭ সালে
তোমার ১৯৪৭ সালের পরে পাকিস্তান তো যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, তখনই আসলে তোমার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আ আ সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে এখানে তোমার উর্দু পাকিস্তানদের যে তোমার ভাষা ছিল উর্দু, সেই উর্দুটাকেই তোমার রাষ্ট্রভাষা করা হবে। যেটা আসলে পূর্ব বাংলার যে তোমার জনগণ ছিল তারা মেনে নেয়নি। বরং আন্দোলন করেছিল। আম যেটা তোমরা জানো ভাষার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আ উম আ ভাষা সৈনিক বরকত, তারপর তোমার শফিক, আম আ রফিক সহ আরো অনেকেই আছেন। শফিক আসলে বললে ভুল হবে। ভাষা সৈনিকের নাম ছিলেন শফিউর। আর তোমার আম আব্দুল জব্বার ছিলেন। এরা কিন্তু তোমার ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিলেন। তারা আসলে যে ভাষা আন্দোলনের দিন আম তোমার অর্থাৎ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে তারা আসলে মিছিল দিয়েছিলেন। সেই মিছিলে আসলে পাকিস্তান আমলের যে পুলিশ বাহিনী ছিল তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। এই হামলায় মূলত ভাষা সৈনিকরা নিহত হয়েছিলেন। এই সম্পর্কে আমরা পড়ব এবং ভাষা আন্দোলনের পেছনে আসলে কোন ধরনের পটভূমি কাজ করেছিল সেটা আমরা পড়ব। আরো পড়ব ভাষা আন্দোলনটা কিভাবে হয়েছিল এবং পরবর্তী সময়ে এটার মানে কিভাবে এই আন্দোলনটাকে মানে তোমার আ আ কি বলবো? ভাষা আন্দোলনের আসলে প্রকৃতিটা কি ছিল? মানে কোন ধরনের ছিল? কিভাবে হচ্ছিল এই আন্দোলনটা? সেই বিষয়টা আমরা জানবো। তারপর এই যে ভাষা আন্দোলন বলা হয়ে থাকে ভাষা আন্দোলনের মধ্যেই পরবর্তী সকল আন্দোলনের বীজ নিহিত ছিল। এই ভাষা আন্দোলনেই জন্ম নিয়েছিল বাঙালি জাতীয় চেতনাবোধের। যে কারণে এই ভাষা আন্দোলন ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়। তাহলে আমরা পড়ব এখান থেকে ভাষা আন্দোলনের পটভূমি, গতি প্রকৃতি আন্দোলনের, তারপর পড়ব আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। তারপরে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো ১৯৫৪ সালের যে একটা নির্বাচন হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে যুক্তফ্রন্ট নির্বাচন। সেই যুক্তফ্রন্ট নির্বাচনে তোমার পূর্ব বাংলার যে দল ছিল সেটার নাম ছিল যুক্তফ্রন্ট। এই যুক্তফ্রন্টের যে তোমার জয়লাভ, সেই জয়লাভ সম্পর্কে আমরা পড়ব এবং কেন তোমার এই পূর্ব বাংলার যে যুক্তফ্রন্ট দল ছিল, সেই যুক্তফ্রন্ট দলের তোমার জয় হয়েছিল এবং কেন মুসলিম লীগ যারা পশ্চিম পাকিস্তানের তোমার পশ্চিম পাকিস্তান যে ছিল সেটাকে পরিচালনা করত কারা? তোমার মুসলিম লীগ। এই মুসলিম লীগ কেন পরাজিত হয়েছিলেন সেই বিষয়ের গুলো আমরা দেখব এবং যেগুলো আমরা এনালাইসিস করব। তোমরা জানো যে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ ৯ মাস ব্যাপী, সেই মুক্তিযুদ্ধের অন্যতম একটি কারণ ছিল পশ্চিম পাকিস্তানিদের আম তোমার পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার জনগণের উপর একটা বৈষম্য নীতি। এই বৈষম্য নীতিগুলোই মূলত তোমার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল। তাহলে আমরা এখান থেকে যে বৈষম্য নীতিগুলো দেখব, সেগুলো হলো যে অর্থনৈতিক কারণ এবং যে তোমার সামরিক কারণ ছিল, সেই সামরিক কারণগুলো আমরা এখানে পড়ব। এই যে পূর্ব আ পাকিস্তানের প্রতি যে তোমার পশ্চিম পাকিস্তানের যে একটা বৈষম্যমূলক নীতি ছিল, সেই নীতিটা আ সেই নীতিটাকে তোমার পরিবর্তন করার জন্যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ঘোষণা করেছিলেন ঐতিহাসিক ৬ দফা। বাংলার ইতিহাস যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আ ঐতিহাসিক যে ৬ দফা আছে, সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। ঐতিহাসিক ৬ দফার তে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ কি ঘোষণা করেছিলেন এবং কি বলেছিলেন, কোনগুলো দাবি করেছিলেন, সেই দাবিগুলো বা ৬ দফার যে দফাগুলো ছিল, সেই দফাগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে আ আ জানতে হবে
তারপর পরবর্তী ইতিহাসকে কিভাবে এই ৬ দফার যে দফাগুলো ছিল, সেই দফাগুলো প্রভাবিত করেছিল, সেই বিষয়গুলো আমরা পড়ব। তারপর দেখো এখানে যে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয়ে থাকে, সেটা হয়েছিল ১৯৬৮ সালে। এটা মূলত কার বিরুদ্ধে এই মামলাটা হয়েছিল আমাদের আম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এবং আম আম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে আরো ৩৪ জনকে মূলত এই মামলার আসামি করা হয়েছিল। সেই আগরতলার যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা সম্পর্কে আমরা পড়ব। তারপর এখান থেকে পড়ব যে ১৯৬৮ সালের এই মিথ্যা মামলা দায়ের করার পরে যে একটা গণ-অভ্যুত্থান হয়েছিল, সেটা হলো ১৯৬৯ সালে হয়েছিল। যে কারণে সেই গণ-অভ্যুত্থানকে বলা হয়ে থাকে ৬৯ এর গণ-অভ্যুত্থান। এই ৬৯ এর গণ-অভ্যুত্থান সম্পর্কে আমরা পড়ব এবং এই গণ-অভ্যুত্থানের যে একটা গুরুত্ব বা তাৎপর্য ছিল, সেই তাৎপর্যগুলো আমরা পড়ব। তাহলে আমরা পঞ্চম অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়ব, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলো নিজে, নিজে প্রিপারেশন নাও। আর আমি পরবর্তী ক্লাসে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করব। ভাষা আন্দোলনের পটভূমি দেখব ভাষা আন্দোলনের গতি প্রকৃতি ও পরবর্তী সময়ে কিভাবে ভাষা আন্দোলন অন্যান্য আন্দোলনগুলোকে প্রভাবিত করেছিল। সেই বিষয়গুলো নিয়ে দেখা হবে তোমাদের সাথে আগামী লেকচারে। ততদিন তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকার চেষ্টা করো। বাসায় বসে, বসে বেশি, বেশি করে স্টাডি করো। অযথা বাহিরে ঘোরাঘুরি করো না। দেখো আসলে COVID-19 তোমার লাস্ট ২-৩ মাস একটু নীরব অবস্থায় ছিল। যদিও আমরা বলি আসলে আম সেরকম ছিল না। কিন্তু আমরা আ বাহিরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি অবলোকন করি, তাহলে এটাই বুঝতে পারি যে আমরা ভেবেছিলাম যে করোনা ভাইরাসটা একটু দুর্বল হয়ে গিয়েছে। আসলে কিন্তু তা না। এই যে এখন যে শীতকাল চলে আসছে, দেখো শীতকাল কিন্তু এখনো আসে নাই। তারপরে কিন্তু আ তোমার করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে অনুরোধ করব, প্লিজ তোমরা অযথা বাহিরে বের হইও না। বাসায় থাকো, নিজে নিরাপদে থাকো এবং নিজের পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।